নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয়ে দিদি রঞ্জনাদি দিয়েছেন, আর নামটা বলতে গিয়ে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। দিদি কলকাতা ছেড়ে আজকে চলে যাচ্ছে। যদিও জানি যে দিদি এসেছিলেন কদিনের জন্য, আমরা জানতাম যে পুরো শিডিউলটাও আমরা জানতাম, কিন্তু তার সত্ত্বে একটু মনটা খারাপ লাগছে। এতদিন ভাবতাম অ্যাটলিস্ট কলকাতাতে আছে অন্তত। তো যাই হোক, আমরা অবশ্যই আমাদের ইচ্ছা রইল দিদির সাথে দেখা করার। তো আজকের টপিকে এবার চলে আসি। টপিকটা হচ্ছে 4 রকম স্যান্ডউইচ রেসিপি। আর একটা টপিক, যে কোনো অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনা অনেক কিছুই আছে না, আমি সেকেন্ড টপিকটা নিয়ে আগে বলি। অদ্ভুত ঘটনা অনেক কিছুই আছে জীবনে, সব কিছু ক্যামেরার সামনে হয়তো বলা যায় না বা বলাটা ঠিক নয়। এরকম অনেক ঘটনা আছে যেটা আমি অন্যদের সাথে শেয়ার করেছি হয়তো কিছু না ভেবেই, কিন্তু না আমি পরবর্তী সময়ে দেখেছি যে ওই শক্তিটা আমার কাছ থেকে, মানে এমন একটা কিছু যে শক্তি, মানে আমি মানে এমন কিছু বোঝাতে চাইছি যে যেটা আগে আর কি ভালোর জন্য হতো, কিন্তু অন্যদের শেয়ার করার পরে ঠিক দেখলাম জিনিসটা ঠিক সেইভাবে আর কি হচ্ছে না আর কি। আমি ঠিক ভেঙে বলতে পারছি না, ঠিক মানে সেইভাবে আগের মতন ঘটছে না, ভালো ঘটনাই তো এমন নয় যে মানে সব জিনিস না সবাইকে শেয়ার করতে নি। তো অন ক্যামেরা আমি যতটা বলা যায় অদ্ভুত ঘটনা, আজকে কালকে থেকেই ভাবছিলাম কি বলবো। অনেক কিছুই তো জীবনে অদ্ভুত ঘটে, এমন কিছু নেই যে অদ্ভুত ঘটে না। যেমন আমার ক্লাস 10 আর কি মাধ্যমিক পরীক্ষা অঙ্কে পাশ করাটা আমার কাছে একটা অদ্ভুত ঘটনা আর কি। তো যাই হোক, এটা আমি একটু মজা করলাম। অদ্ভুত ঘটনা আছে জীবনে, নেই যে তা না। আমি আমার ছেলের জন্মের সময়কার ঘটনাটা একটু শেয়ার করি। এই ঘটনাটা না, আমি মানে প্রত্যক্ষ যে ঈশ্বরকে মন থেকে ডাকলে যে পাওয়া যায়, তিনি যে আছেন, হয়তো এই ঘটনাটা দিয়ে আমি বুঝতে পেরেছিলাম। ঘটনাটা হচ্ছে যে আমি মানে আমার যখন আর কি আমার ছেলে হওয়ার ডেট ছিল, সেটি এপ্রিল মাসের 20 তারিখে ছিল। আর আমার ছেলে হয়েছিল এপ্রিলের 20, সরি এপ্রিল মাসের 25 তারিখে ছিল প্রায়। আর ভুল বলছি, এপ্রিল মাসের 6, মানে আমার ডেটের আর কি 20-22 দিন আগে আমার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে মার্চের 16 তারিখে 2004-এ। তো এইরকম ছেলে হওয়ার বেশ আগে থেকে মানে আমার একটু শারীরিক অসুবিধা হচ্ছিল। আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল, আর বয়সটা অনেক কম ছিল, তো তখন ঘাবড়ে যেতাম, অন্যের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম বেশি। তো অতটা বুঝতে পারিনি, এতটা তো মনের জোর বা মনের সাহস ছিল না। তো আমাকে ওই মার্চ মাসের আমাকে কিন্তু মার্চ মাসের বেশ আমার ছেলে 16 তারিখে হয়েছিল, 7-8 তারিখ নাগাদ আমাকে হসপিটালাইজ করতে হয়। তো হসপিটালাইজ করার পরে আর কি, মানে এমন কিছু লোকজন আছে, আমি তাদের নামগুলো অন ক্যামেরা বলতে চাই না বা সম্পর্কগুলো বলতে চাই না, আমাকে এসে না অনেক রকমের পরামর্শ দিচ্ছিল। তারা বলছিল, মানে তাদের ভাবটা এমন ছিল আমি জোর করে ভর্তি হয়েছি। মানে ভেবে দেখুন, প্রথম কথা, আজকাল তো অত অল্প বয়সে মানুষের বিয়ে হয় না, আর বিয়ে হলেও এখন কাপেলরা অনেক সচেতন আর কি, ইস্যু একটু দেরি করে নেয়। তো যাই হোক, সেই দিক বিচার না করেই অনেকে না আমার প্রেশারটা অনেকটা বেড়ে গেছিলো। আর আমার না খাওয়া দাওয়াটা সারা জীবনই, আমি খুব বেশি খেতে পারি না, আমি অল্প অল্প করে খাই। তাও আগে যাও পারতাম, এখন তো একদমই পারি না। তো এসে আমাকে বেশ মানে একজন দুজন, মানে বিশেষত একজনের কথা তো আমি সারা জীবন তার কথা ভুলবো না।
সে এসে আমাকে পরামর্শ দিল যে তুমি মানে আমাকে ইভিনিং স্ন্যাক্সে একটা মানে আমার হাজব্যান্ড একটা মানে মাটন রোল কিনে দিয়েছিল, সেটাতে আমি এক কামড়ও খেয়েছি কি খাইনি। আর আমি এখনও টিল নাও, আমি জানি না আপনারা কেউ বিশ্বাস করবেন কি না, আমি গোটা রোল খেতে পারি না। এখন তো খাওয়ার প্রশ্নই নেই আর, আমি কোনো দিনই না গোটা রোল আমি খেতে পারতাম না। তো সেই সঙ্গে সঙ্গে আমাকে বলতে শুরু করলো, ঘটনাটা একটু বিস্তারিত না বললে বুঝবেন না, ওই জন্যই বলছি, যে এই তো এত খাও দাও বলে তোমার প্রেশার বেড়ে যাচ্ছে। এটা গেল প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মানে আমাকে বেশ পরামর্শ দেওয়া হলো, তুমি ডাক্তার, তুমি বসে বসে এখানে শুধু বিল বাড়াচ্ছ, টাকা বাড়ছে, কিন্তু যদিও তারা কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করেনি, আমার হাজব্যান্ডই দিয়েছিল। ওই যে বললাম বয়সটা কম ছিল, ও কিন্তু আমার সামনে দাঁড়িয়েছিল, যদিও মানে ও কিছু প্রতিবাদ করছিল না, ওই যা হয় আর কি। তখন তো অতটা বুদ্ধি ছিল না আমাদের, মানে রীতিমতো সে আমাকে অপমান করছিল, যে অকারণেই এসে আমি আর কি তার বক্তব্য অনুযায়ী হসপিটালাইজ হয়েছি, আমি ডাক্তারকে বলে যাতে রিলিজ নিয়ে নিই, কেননা আমার কিন্তু বিল বাড়ছে তার ফলে, এরম ব্যাপার। আর আমার না তখন খুব কষ্ট খারাপ লেগেছিল। আর আমার হাজব্যান্ড বসে বসে ওগুলো, ও মানে ও এমনি একটু সরল সিধা মানুষ, যাই হোক এই কথাটার হয়তো প্রোটেস্ট করা উচিত ছিল। কেন যা কিছু আসছিল দেখাই যাচ্ছিল যে আমার প্রেশার বেশি বা আরও শারীরিক প্রবলেম আছে, ওই জন্যই ডাক্তার বুঝেই না আমাকে ভর্তি করেছিল। তো যাই হোক, আমার তখন ভীষণ কষ্ট লেগেছিল, একটু কান্নাও পেয়েছিল, বেশ কান্না পেয়েছিল। বললাম ডেলিভারি ডেটটা বেশ দিন 20 পরে ছিল আর কি। আমার তখন মানে যখন আমি ভর্তি হয়েছিলাম, আমার ছেলে হয়েছিল 16 মার্চে, তার থেকেও 20 দিন পরে আমার ডেলিভারি ডেট ছিল। তো সবাই ভাবছিল, মানে যারা এই কথাগুলো বলেছে সবাই নয়, তারা ভাবছিল আমি এমনি এমনি আর কি আনন্দ করার জন্য হসপিটালাইজ হয়েছি আর আমার বিল বাড়ছে। আর যদিও তাদের এক ফোঁটা অবদান ছিল না আর কি বিল দেওয়ার পেছনে। যাই হোক, তো তখন আমার ভীষণ দুঃখ, রাগ, অভিমান এতটাই হয়েছিল না, আমার ভীষণ দু চোখ দিয়ে জল গড়িয়ে এসেছিল। আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছিলাম সঙ্গে সঙ্গে। আমার না তখন বাথরুমে আমার মানে মানে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যায়, বাথরুমে যাই, আমি ওই যেতে যেতে না ওই মানে ওইটুকু আর কি আমি ভাবছিলাম যে ঈশ্বর তুমি যদি সত্যি থেকে থাকো, আমি কিন্তু আমার সন্তান কোলে নিয়ে আমি বাড়ি ফিরবো। তো ঠিক এইভাবেই আমি না ঈশ্বরকে, তখন আমি জানি না এই কথাটা বলা ঠিক হয়েছিল কি না। আর সত্যি সত্যি ঠিক সঙ্গে সঙ্গে আমি প্রমাণ পেয়েছিলাম, এমন কিছু সিমটম আমাকে সঙ্গে সঙ্গে মানে বাথরুমে গিয়ে, আমি অতটা খুলে বলছি না, দেখা গেছিলো। তো সেই দিন রাত্রে আমাকে সারাদিন রাখা হয়েছিল লেবার রুমে, পরের দিন আমার ছেলে হয়েছিল সিজারিয়ান যদিও। তো আমি কিন্তু সন্তান কোলে নিয়েই ফিরেছিলাম বাড়িতে। তো ওকে নিয়ে আরেকটা ঘটনাও আছে, যেটা আমি অন ক্যামেরা আর বলতে চাই না। তো এটা আমার কাছে একটা অদ্ভুত ঘটনা। তো এরম ঘটনা আমার মনে হয় যে ঈশ্বরকে সত্যিই যদি ভরসা বা বিশ্বাস রাখা যায়, যদিও ঈশ্বরকে ওইভাবে চ্যালেঞ্জ দেওয়াটা হয়তো ঠিক হয়নি, কিন্তু রাগে, দুঃখে, অপমানে, অভিমানে আমি কিন্তু ওরমভাবে বলেছিলাম। পরবর্তী অনেকবার ঝগড়া করেছি, এখন বুঝতে পারি অনেক কিছু, এখন আর সেইভাবে তার উপর আমি ডিসিশনটা ছেড়ে দিই, কিন্তু তখন ওটা আর কি হয়েছিল। এটা একটা অদ্ভুত ঘটনা আমার জীবনে। পরবর্তী সময়ে বেশ কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি, আর বলতে চাইছি না, এটা শেয়ার করা যায় বলে করলাম। আর 4 রকম স্যান্ডউইচ রেসিপি, একটা তো যারা ননভেজ খান তাদের জন্য চিকেন স্যান্ডউইচ, আমাদের বাচ্চারা তো ভীষণই ভালোবাসে, আর ওই ঘরে বানিয়ে দেওয়া যায় বেশ ভালো মতোই। মাদার ব্রেড কেটে চারদিকের ধারগুলো একটু কেটে অল্প একটু বাটার মাখিয়ে তার মধ্যে অরিগ্যানো, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে, চিকেনটা তো হালকা একটু বয়েল করে নিই আর কি, ওই একটু শ্রেডেড চিকেন ওর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে, তার মধ্যে ওই ওপরে একটু চিজ দিয়ে আর কি, ওইভাবে
স্যান্ডউইচ করা যেতে পারে। আর একটা মানে এরকম অনেকভাবে স্যান্ডউইচ করার বহু উপায় আছে। আম ইয়ে দিয়ে আর এগ স্যান্ডউইচ আমি আগে একটা বানাতাম আর কি। ওইটাতে আমি কি করতাম, মানে ডিম আর আলু এই দুটো না আমি মেখে নিতাম, মানে স্ম্যাশ করে নিতাম, নিয়ে একদমই ঘরোয়া আর কি। তার মধ্যে নুন, গোলমরিচ, আর স্যান্ডউইচে আর একটা বলতে ভুলে গেছি, সবসময় গোলমরিচটা ভীষণ ভালো যায়। গোলমরিচ, নুন দিয়ে, আর তার মধ্যে মেয়োনিজটা বেসে দিতাম আর কি, পাউরুটির বেসটায় মেয়োনিজ দিয়ে, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে, ওপরে একটু টমেটো সসও দিতাম। ওই স্যান্ডউইচটাও বেশ খেতে ভালো হয়। আর স্যান্ডউইচ ভীষণ পেট ভরে যায় খেলে, কিন্তু একটা স্যান্ডউইচ খেলেই যথেষ্ট পেট ভরে যায়। আর এটা দুটো ননভেজ গেল। আর যদি ভেজের স্যান্ডউইচ বানানো হয়, ভেজে অনেক রকমের অপশান আছে। কচি কচি ভুট্টার দানা বা কর্ন যেগুলো পাওয়া যায়, তো ওই মেয়োনিজ দিয়ে, কর্ন দিয়ে, যদি মাশরুম থাকে অল্প একটু মাশরুম আর কর্ন বয়েল করে দিয়ে, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে, ওই মেয়োনিজের বেস দিয়ে স্যান্ডউইচ করা যায় নুন গোলমরিচ দিয়ে। আর একটা হচ্ছে যদি চিজ দিয়ে করা যায়, তো তার মধ্যে সবথেকে ভালো যায় হচ্ছে পিৎজা সস। ওই পিৎজা সস বানিয়ে চিজ দিয়ে, ওই বেসের মধ্যে দিয়ে, তার মধ্যে ওই চিজ দিয়ে, চিজ ওপরে একটুখানি অল্প নুন, একটু গোলমরিচ ছড়িয়ে, ইচ্ছা হলে একটুখানি শসা কুচি, টমেটো কুচি, না হলে না দিলেও চিজ স্যান্ডউইচে এত কিছু দরকার লাগে না, তো ওইটুকু দিয়েও করা যায় আর কি। তো এইটা গেল 4টে স্যান্ডউইচ রেসিপি। তো আজকে এই পর্যন্তই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।